আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলায় শুনানি শেষে খালাস পেলেন যারা। এবারে জানাবো কেমন রাজনৈতিক দল চায় জনগণ, জানতে চেয়ে উল্লেখ করেন হাসানাত। জানিয়ে দিব বাংলাদেশের অভিজ্ঞতা ভুলে যাওয়ার নয়, নতজানু হওয়ার, উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। অন্যদিকে ঢাকায় মায়ের ক্যান্সারের চিকিৎসা করাতে এসে স্কুল ছাত্রী নিখোঁজ। সর্বশেষ জানাবো, সীমান্তে এবার নিজ দেশের নাগরিককেই বিএসএফ এর গুলি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলায় শুনানি শেষে খালাস পেলেন যারা। ঈশ্বরদী রেল স্টেশনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া 9 আসামি সহ সবাইকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বুধবার 5 ফেব্রুয়ারি বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালতে আসামিপক্ষে আইনজীবী কায়সার কামাল শুনানি করেন। সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ মাকসুদুল্লাহ। আসামিপক্ষে আইনজীবী জামিল আক্তার এলাহি এবং AHM কামরুজ্জামান মামুন শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মজিবুর রহমান। এর আগে আসামিদের ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের পর শুনানি শেষে গত 30 জানুয়ারি রায়ের জন্য 5 ফেব্রুয়ারি ধার্য করেন হাইকোর্ট। ওই মামলায় 2019 সালের 3রা জুলাই রায় দেন স্পেশাল ট্রাইব্যুনাল 3 এর ভারপ্রাপ্ত বিচারক ও পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ রুস্তম আলী। রায়ে 9 জনকে মৃত্যুদণ্ড, 25 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 13 জনকে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা সবাই বিএনপি, ছাত্রদল, যুবদলের সাবেক ও বর্তমান নেতাকর্মী। এ বিষয়ে আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের বলেন, মামলায় আইনের অপপ্রয়োগ হয়েছে। কারো বিরুদ্ধে অভিযোগ না থাকা সত্ত্বেও 9 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যা বিদ্বেষপূর্ণ বিচার। তদন্ত ছিল ঔদ্ধত্যপূর্ণ, দায়সারা, গোছের ও কাল্পনিক। এর বিচারিক আদালত অসৎ উদ্দেশ্যে ব্যক্তিগত প্রতিহিংসা মেটানো ও কাউকে খুশি করার জন্য এই রায় দিয়েছিলেন। বিচারক আদালতের রায়ে দণ্ডিত 47 জনের মধ্যে 2 জন মারা গেছেন। মৃত্যুদণ্ডে প্রাপ্ত 9 জন ছাড়া বাকিরা গত 5 আগস্ট পরে জামিনে মুক্তি পেয়েছেন। উল্লেখ্য, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা 1994 সালের 23 সেপ্টেম্বর উত্তরাঞ্চলে দলীয় কর্মসূচিতে যোগ দিতে ট্রেনে খুলনা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন। ট্রেনটি ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে জংশনে প্রবেশের সময় ট্রেন বহরকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এ ঘটনায় ট্রেনে গুলিবর্ষণ ও বোমা হামলার অভিযোগে ঈশ্বরদী জিআরপি থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মোখলেছুর রহমান বাবলু ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু সহ 7 জনকে আসামি করে মামলা করা হয়। এবারে জানাবো কেমন রাজনৈতিক দল চায় জনগণ, জানতে চেয়েছেন হাসানাত। জুলাই অভ্যুত্থানের পর থেকে নতুন দলের গুঞ্জন শোনা যাচ্ছে। নতুন রাজনৈতিক দল করার ঘোষণা অনেকে আগে এলেও দলের কাঠামো বা নাম প্রকাশ হয়নি এখনও। তবে দলের নেতৃত্ব থাকবেন ছাত্র তরুণরা, এটা অনেকটা অনুমেয়। আর এই রাজনৈতিক দলটি কেমন হওয়া উচিত বা তাদের কার্যক্রম কেমন হওয়া উচিত বলে মনে করেন জনগণ, সে ব্যাপারে মতামত চেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ। বুধবার 5 ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এই মতামত চান তিনি। পোস্টে তিনি লিখেছেন, ছাত্র তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে। আপনি কেমন দল চান আমরা তা জানতে চাই এবং সে আদলেই দলটি গড়তে চাই। কমেন্টে দেওয়া ফর্মে আপনার মতামত জানান। ফর্মটি পূরণ করতে মাত্র 5 মিনিট সময় লাগবে। এবারে জানাবো বাংলাদেশের অভিজ্ঞতা ভুলে যাওয়ার, নতজানু হওয়ার, উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের অভিজ্ঞতা হলো হেনস্থার অভিজ্ঞতা, অপমান এবং অবমাননার অভিজ্ঞতা। তিনি আরও বলেন, আমরা নাগরিক হিসেবে যে অধিকার ও দাবি রাখি তা ভুলে যাওয়ার অভিজ্ঞতাও আমাদের রয়েছে। বুধবার 5 ফেব্রুয়ারি দুপুরে বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানরা তাদের প্রতিবেদনে প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করতে গেলে তিনি সব মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, জাতির পক্ষ থেকে কমিশনের চেয়ারম্যান এবং সব সদস্যকে কৃতজ্ঞতা জানাচ্ছি। যতগুলি কমিশন রয়েছে তাদের মধ্যে 2টি কমিশন এমন যা তাদের দেশের প্রতিটি নাগরিকের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তিনি উল্লেখ করেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কার যা পুরো জাতিকে প্রভাবিত করবে। রাষ্ট্রীয়
অতিথি ভবন যমুনার বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মুমিনুর রহমান এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী তাদের প্রতিবেদনগুলো প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন। প্রধান উপদেষ্টা জানান, 8ই আগস্ট সরকার গঠনের পর রাজ্যের বিভিন্ন খাতের সংস্কারের জন্য 6টি কমিশন গঠন করা হয়েছিল। এর মধ্যে গত 15 জানুয়ারি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংশোধন কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। অন্যদিকে রয়েছে ঢাকায় মায়ের ক্যান্সারের চিকিৎসা করাতে এসে স্কুল ছাত্রী নিখোঁজ। মায়ের ফুসফুস ক্যান্সারের চিকিৎসা করাতে এসে রাজধানী ঢাকার মোহাম্মদপুর থেকে এক শিশু নিখোঁজ হয়েছে। তার নাম আরাবিয়া ইসলাম শুভা। বরিশাল থেকে মায়ের চিকিৎসা করাতে পরিবারের সঙ্গে ঢাকায় আসে শুভা। সে বরিশালের একটি স্কুলের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। গত রবিবার 2রা ফেব্রুয়ারি সন্ধ্যা 6টার দিকে কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয় শুভা। গত সোমবার 3রা ফেব্রুয়ারি মোহাম্মদপুর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা ইমরাজ রাজীব। শুভার বাবা ইমরাজ রাজীব রবিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, আমার মেয়ে আরাবিয়া ইসলাম শুভা, বয়স 11, আজ রবিবার সন্ধ্যায় 6টার দিকে মোহাম্মদপুর প্রিন্স বাজার কৃষি মার্কেট সংলগ্ন 3 রাস্তার মোড় থেকে হারিয়ে যায়। কোনো হৃদয়বান ব্যক্তি রিং রোড, তাজমহল রোড, সলিমুল্লাহ রোডের আশেপাশে তাকে দেখে থাকলে তিনি একটি নম্বর দিয়ে সেখানে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন। শুভার আত্মীয় মাইদুল রাকিব জানান, শুভার মা প্রথমে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শুরু করান। তার পরিবার মহাখালী এলাকায় তাকে একটি বাসায় নিয়ে বসবাস শুরু করে। সম্প্রতি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে শুভার মায়ের কেমোথেরাপি শুরু হয়। সেজন্য 4 দিন আগে শুভাকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাছে আত্মীয়ের বাসায় ওঠেন শুভার মা। এর মধ্যে রবিবার সন্ধ্যা 6টার দিকে ছোট এক ফুফাতো ভাইকে নিয়ে বাসা থেকে বের হয় শুভা। কৃষি মার্কেটের পাশে প্রিন্স বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় তার ভাই একটি গাড়ির পাশ কাটিয়ে এগিয়ে যায়। এরপর শুভাকে আর পাওয়া যায়নি। পরে পরিবারের লোকজন তৎক্ষণাৎ আশপাশ খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। তারা মোহাম্মদপুর থানায় সাধারণ একটি ডায়েরি করেন। মোহাম্মদপুর থানার পরিদর্শক হাফিজুর রহমান জানান, তারা ঘটনাটিকে গুরুত্ব দিয়ে মেয়েটিকে উদ্ধারে একাধিক দল মোতায়েন করেছেন। তার অবস্থান জানাতে পুলিশ সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে। তবে সামাজিক মাধ্যমে অনেক গুজব শোনা যাচ্ছে যে মেয়েটি পালিয়েছেন। সর্বশেষ জানাবো, সীমান্তে এবার নিজ দেশের নাগরিককেই বিএসএফ এর গুলি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তে বাংলাদেশিদের দেখেই গুলি করে, তবে এবার নিজের দেশের নাগরিককেই গুলি করেছেন তারা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার 4 ফেব্রুয়ারি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করা এক ভারতীয় যুবককে গুলি করে বিএসএফ। অকাতরে জামাল রনি নামে ওই যুবক গত সোমবার 3রা ফেব্রুয়ারি একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে প্রবেশ করেন। পরদিন সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছিল ওই যুবক। সে সময় তাকে গুলি করে বিএসএফ। ত্রিপুরা ফ্রন্টিয়ারের মধ্যে যুবকের সঙ্গে এক নারীও ছিলেন।